আদিত্য আজ বিকেলে নিজের বাসায় এসেছে। বিহান আর আবির ওকে জোর করে নিয়ে এসেছে, কারণ এই 2 দিন আদিত্য কোনো না খাওয়া নেই, পাগলের মতো হয়ে গেছে। আজ নূরকে রিলিজ দিয়ে দিয়েছে। নূর ওর বাবা মায়ের সাথে তাদের বাসায় চলে গেছে। নূরকে নিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল ওর প্রাণটাই ওর কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। সে কি আর কখনো তার এঞ্জেলকে পাবে না? নূর কি তার হিরোকে কখনো মনে করবে না? না, আর নিতে পারছে না আদিত্য। অনুভূতি শূন্য হয়ে পড়েছে আদিত্য। নিজেকে বড্ড ক্লান্ত মনে হচ্ছে। আদিত্য ধীরে ধীরে ক্লান্ত শরীরে বাসায় ঢুকলো। নূরকে ছাড়া আজ এই বাসাটা যেন বিশাল মরুভূমি মনে হচ্ছে। সারা বাড়িতে নূরের ঘ্রাণ ছড়িয়ে আছে, যেন নূর এখানেই আছে, এক্ষুনি হয়তো কোথা থেকে ছুটে আসবে, আদিত্যকে জড়িয়ে ধরে বলবে, আরে হিরো, তুমি এসে গেছো, আমার চকলেট দাও। আর আদিত্য চকলেট বের করে দিতেই নূর তার হিরোকে মিষ্টি করে একটা ভালোবাসার পরশ দিয়ে দিবে। আদিত্যের ভাবনার মাঝে হঠাৎ নূরের হাসির শব্দ শুনতে পেল আদিত্য। আদিত্য চমকে পাশে তাকিয়ে দেখল নূর সোফার চারদিকে ঘুরছে আর খিলখিল করে হাসছে। আদিত্য খুশি হয়ে নূরকে ধরতে গেলেই নূর সেখান থেকে হাওয়া হয়ে গেল। আদিত্যের খুশিটা উধাও হয়ে গেল। আদিত্য আবার নূরের হাসির শব্দ শুনতে পেল। পাশে তাকিয়ে দেখল নূর সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে আর হাসতে হাসতে আদিত্যকে ডাকছে, হিরো, হিরো, আসো, আসো, আমাকে ধরো। আদিত্য আবারও ধরতে গেলে আবারও গায়েব হয়ে গেল নূর। পরক্ষণে আবারও একইভাবে নূর অন্য জায়গায় হেসে হেসে খেলা করছে। সারা বাড়িতে নূরের হাসির শব্দ ঘুরে বেড়াচ্ছে। চারদিক থেকে শুধু নূরের হাসির শব্দ আদিত্যর কানে বাজছে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে নূরকে দেখতে পাচ্ছে। এসব আর সহ্য করতে পারছে না আদিত্য। ওর দম বন্ধ হয়ে আসছে যেন। আদিত্য এক ছুটে বাসার বাইরে বেরিয়ে এলো। দৌড়ে বাসার বাইরে এসে 2 কান চেপে ধরে বসে পড়ল। আবির আর বিহান ওখানেই ছিল। আদিত্যকে এভাবে যেতে দেখে ওরাও পিছে গেল। আদিত্যের কাছে বসে বিহান বলে উঠল, নিজে একটু সামলা আদি, এইভাবে ভাঙা পড়লে কি চলবো? আদিত্য ব্যথিত কণ্ঠে বলল, না বিহান, আমি পারবো না। আমি বাসার ভেতর যেতে পারবো না। নূরকে ছাড়া এই বাসা আমাকে করে খেতে চাইছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বাসার সব জায়গায় নূরের প্রতিধ্বনি পাচ্ছে। আমি পারবো না থাকতে ওখানে। আবির বলে উঠল, নিজেকে একটু শক্ত করো ভাইয়া, এত ভেঙে পড়লে কিভাবে চলবে? তুমি দেখো ভাইয়া, ভাবিডল তোমাকে বেশি দিন ভুলে থাকতে পারবে না। খুব শীঘ্রই তার সব আবার মনে পড়ে যাবে, তখন সে তোমার কাছে আবার চলে আসবে। আদিত্য আবিরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সত্যি বলছিস তুই? সত্যি আমার আঞ্চল আমার কাছে আবার ফিরে আসবে? হ্যাঁ ভাইয়া, অবশ্যই হবে। নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখো ভাইয়া, দেখবে সব ঠিক হয়ে যাবে। এভাবে আবির আর বিহান আদিত্যকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে আবার বাসার ভেতরে নিয়ে এলো। আজ প্রায় মাসখানিক হয়ে গেছে নূর আদিত্যের জীবন থেকে যাওয়ার। এই কয়দিনের প্রত্যেকটা মুহূর্ত যেন আদিত্যের কাছে এক একটা বছর মনে হয়েছে। আর প্রতিটি মুহূর্তই অসহ্য যন্ত্রণাদায়ক, যেন বেঁচে থেকেও বেঁচে নেই আদিত্য। দেহটা তো আছে, তবে প্রাণটা নেই। নির্জীব নিষ্ক্রিয় হয়ে গেছে সব কিছু। আদিত্য ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঠিকমতো ঘুমায় না। কিভাবে ঘুমাবে এখন যে আর ওর বুকে ওর এঞ্জেলটা থাকে না? তাই তো আর 2 চোখে ঘুম আসে না। তবুও একটু চোখের শান্তি পায় যখন সে দূর থেকে নূরকে দেখে। নীলা আদিত্যকে সবসময় নূরের সব আপডেট দেয়। নূরের অগোচরে নূরের ভিডিও করে আদিত্যকে পাঠায়। আর তখনই আদিত্যের তৃষ্ণার্ত মনটা একটু ঠান্ডা হয়। আবির, বিহান আর আয়াত সবসময় আদিত্যকে স্বাভাবিক করার চেষ্টা করে, তবে কেউ তেমন একটা সফল হয়ে ওঠে না। সবার জীবনই কেমন যেন হঠাৎ করে থমকে গেছে। অন্যদিকে নূরের জীবন তার মোতাবেক স্বাভাবিকই চলছে। নূরকে আদিত্যের ব্যাপারে কিছুই বলা হয়নি। আদিত্যই মানা করেছে,
কারণ আদিত্য নূরকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। নূর এখন পুরোপুরি সুস্থ, আবার আগের মতো নর্মাল জীবনযাপন করছে। নূর ওর লেখাপড়া কন্টিনিউ করার জন্য আবারও প্রাইভেট একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে। পুরান বন্ধুদের সাথে কথাবার্তা শুরু করেছে। বলতে গেলে সব কিছুই পারফেক্ট চলছে। তবুও সব কিছু থেকেও যেন মাঝে মাঝে কেন জানি নিজেকে অপূর্ণ অপূর্ণ লাগে ওর। মনে হয় কিছু একটা যেন মিসিং আছে, তবে সেটা কি ভেবেই পায় না নূর। রাতে ঘুমোতে গেলে কেমন যেন খালি খালি লাগে, মনে হয় কিছু একটা নেই। এমনটা কেন হয় বুঝতে পারে না নূর। এসব ভেবে মাঝে মাঝে উদাসীন হয়ে পড়ে নূর। চোখ বন্ধ করলে মাঝে মধ্যে কেমন জানি আবছা আবছা কিছু ভেসে ওঠে ওর চোখের সামনে, তবে কিছুই স্পষ্ট না, তাই নূর বুঝে উঠতে পারে না। বেডের উপর অচেতনের মতো পড়ে আছে আদিত্য। রাতে অনেক নেশা করেছে। আসলে আদিত্যের যন্ত্রণা অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে তখন নিজেকে ভুলতে এই নেশায় ডুবে পড়ে। যদিও সেটা কতটা কার্যকর হয় তা জানা নেই আদিত্যের। হঠাৎ গায়ের উপর ছপাত করে পানি পড়ায় ধরপড়িয়ে ওঠে আদিত্য। চোখ ডলে সামনে তাকিয়ে দেখে বিহান আর আবির বালতি হাতে দাঁড়িয়ে আছে। তার মানে এই কাজটা ওদেরই। আদিত্য একটু রেগে বলে ওঠে, হোয়াট দ্য হেল, তোদের মাথায় স্ক্রু কি ঢিলা হয়ে গেছে? বিহান বলে ওঠে, মাথায় স্ক্রু আমাগো না, তোর ঢিলা হইছে। আর শুধু স্ক্রু না, তোর নাট বল্টু সব খুললা পড়ে গেছে গা, সব কিছুতে জং ধরে গেছে। মোট কথা হইলেও তুই অহন একখান পুরানা ভাঙ্গার হয়ে গেছস। আদিত্য ভ্রু কুচকে বলল। হোয়াট ননসেন্স, কি আবল তাবল বকছিস? এবার আবির তার সো কল্ড মেলোড্রামা করে বলে উঠল, বিহান একদম ঠিক বলছে ভাইয়া, তুমি একদম বেকার ইউজলেস হয়ে গেছো। নিজেকে দেখো একবার, যাকে বলে একদম গুড ফর নাথিং। দাড়ি মোজ দিয়ে তো অ্যামাজনের জঙ্গল হয়ে গেছে। চেহারার অবস্থা এমন যেন এখনই কোনো পাগলা গারদ থেকে পালিয়ে এসেছো। তোমার কাছ থেকে এটা আশা করিনি ভাই। জানো, তোমাকে নিয়ে আমাদের কত আশা ছিল, কত গর্ব করে বলতাম এই হলো আমাদের ভাই, দ্য ম্যাচম্যান, দ্য গ্রিক গড, দ্য ওয়ান অ্যান্ড অনলি আদিত্য, যার মতো পুরুষ এই দুনিয়াতে আর একটাও নেই। আর সেই তুমি আমাদের সব গর্বের ওপর বালি ঢেলে দিলে। ম্যাচম্যান তো দূরের কথা, তুমি তো এখন ম্যাচের কাঠিও নেই। আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, সকাল সকাল কি গাছে খেয়ে এসছিস নাকি তোরা? নাকি মাথায় আঘাত পেয়েছিস? এভাবে পাগলের মতো কি যাতা বলছিস? দেখ, সকাল সকাল আমার মেজাজ খারাপ করিস না, তাহলে তোদের কপালে দুঃখ আছে। বিহান বলে উঠল, আরে গাঞ্জা আমরা খাই নাই, আজকাল তো ওইটা তোর প্রিয় খাবার হয়ে গেছে। আরে হালা, কাবির সিং এর শাহেদ কাপুরও তো এত মাল খায় না যতটা তুই এই 1 মাসে ঢালছস। তুই ওই গাঞ্জাখোর কবির সিং এর মতো আবাল মার্কা কাম করতাছস। তুই কি ভাবতাছস এমন করলে তোর সব ঠিক হয়ে যাবো গা? আবিরও বলল, হ্যাঁ ভাই, বিহান ঠিকই বলেছে। আচ্ছা, একটা কথা বলো তো, ভাবিডল তোমাকে কি বলে ডাকতো? হিরো বলে ডাকতো, তাই না? তাহলে তুমি বলো তো, তুমি কি এখন হিরোদের মতো কাজ করছো? আদিত্য ভ্রু কুচকে বলল, মানে হিরোরা কি এত সহজে হার মেনে যায়? তাহলে তুমি এত সহজে হার মানলে কিভাবে? এতটাই সহজে কিভাবে হাল ছেড়ে দিতে পারো তুমি? তো কি করবো, তোরা তো জানিস। আদিত্যের কথা শেষ হওয়ার আগেই আবির বলে উঠল, হ্যাঁ জানি, ভাবিডল তোমাকে ভুলে গেছে। আরে তাতে কি হয়েছে? নূরের স্মৃতি গেছে, কিন্তু নূর তো আছে। তুমি তার জীবনে নতুন হিরো হিসেবে যাও। সে না হয় আগের স্মৃতি ভুলে গেছে, তুমি তার সাথে নতুন স্মৃতি তৈরি করো। তার মনে নতুন করে তোমার জন্য অনুভূতি জাগাও। আরে তুমি হলে সাদমান শাহরিয়ার আদিত্য, যার চার্মের সামনে সব মেয়েদের মন পরাজিত হয়ে যায়। তাহলে ভাবিডলকে কেন নিজের অ্যাবিলিটি দেখাচ্ছ না? প্লিজ শো সাম চার্ম ব্রো। ভেতরের প্রেমিক পুরুষকে জাগাও, নতুন করে ভাবিকে তোমার প্রেমের মায়ায় ফেলো। আরে এমন কপাল কয়জনের হয় বিয়ের পরে নিজের বউয়ের সাথে আবার নতুন করে প্রেম করার? এবার বিহান বলে উঠল, এখন কথা ভাবছস কখনো? নূর কিন্তু জানে না ওর বিয়ে হয়ে গেছে গা। তাইলে এমনও হতে পারতো যে নূরের জীবনে অন্য কেউ চলে আইলো, আর নূরের তখন তারে ভালো লেগে গেল। তখন কি করবি তুই? একবার ভাবছস? বিহানের কথায় আদিত্য চমকে উঠল। যদি সত্যি কখনো এমন হয়? নূর, না না, কখনোই না। নূর শুধু আমার, আর কারণ না। আর কাউকে আমি ওর কাছে আসতে দেবো না, কখনোই না।
বিহান বলে উঠল, আমাকেও কাম ছিল বুঝাই না, তাই আমরা বুঝাইলাম। অহন তুই দেখ কি করবি তুই, আবাল মার্কা দেবদাস হবি নাকি মাচো ম্যান হিরো হবি? কথাগুলো বলে ওরা চলে গেল। আর আদিত্য বসে বসে ভাবতে লাগলো। ড্রয়িং রুমের সোফায় বিহান, আবির আর আয়াত গালে হাত দিয়ে বসে আছে। বিহান গালে হাত দেওয়ার অবস্থায় আবিরের দিকে তাকিয়ে বলল, তোর কি মনে হয় ডোজ কামে লাগবো? আবিরও একই ভঙ্গিতে বলল, যে ভাষণ দিয়ে এসেছি তাতে এফেক্ট তো হওয়া লাগে। এখন দেখা যাক আমাদের মেহনত কতদূর সফল হয়। মাগার যাই কস, তোর ডায়লগ গুলান কিন্তু জোস ছিল। কোন মুভি থেকে চুরি করছস? আবির অ্যাটিটিউড দেখিয়ে বলল, এগুলো আমার অরিজিনাল নিজস্ব ডায়লগ। এই আবির কারোটা চুরি করে না, এটাকে ট্যালেন্ট বলে, ট্যালেন্ট। এত ট্যালেন্ট নিয়েও কখনো অহংকার করিনি আমি। দেখেছস কতটা মহান আমি। বিহান তাচ্ছিল্যের স্বরে বলল, হ হ, খালি তুই কেন, তোর জাঙ্গিটাও ট্যালেন্টেড। আইসি আমার ট্যালেন্টেড, সন্ধ্যার বাইরে বাইরে গিয়ে মুতার সাহস নাই, তার আবার ট্যালেন্ট। তোর ট্যালেন্টের উপর স্যানিটাইজ কর, ভাইরাস ধরে গেছে গা। আবির খেপে গিয়ে কিছু বলতে যাবে, তখনই আদিত্য সিঁড়ি বেয়ে নেমে এলো। আদিত্যের দিকে তাকাতেই সবাই 880 ভোল্টের একটা ঝটকা খেলো। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্যকে পুরো কিলিং লাগছে। আদিত্য দাড়ি মোজ স্ট্রিম করে ফেলেছে, জিন্স, টি শার্ট, চোখে সানগ্লাস, সব মিলিয়ে পুরো হিরো লুক। বিহান ঠোঁট চোখা করে শীষ বাজিয়ে উঠল। আবির বলে উঠল, ওয়াও, बोला बोला क्या लग रहे हो भाई। আজ তো নিজের চার্ম দিয়ে 200-400 তো ঘায়েল করেই ফেলবে। আয়াতও বলে উঠল, সত্যি ভাইয়া, তোমাকে একদম সুপার লাগছে। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল, প্রথম প্রথম শ্বশুরবাড়ি যাবো তো, তাই একটু ভালো তো লাগতেই হবে। কি বলিস তোরা? আবির আর বিহান অবাক হয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকালো। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, তার মানে তুই আমাদের কথা মেনে নিয়েছিস? আদিত্য মুচকি হেসে বলল, হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস। এভাবে বসে থাকলে হবে না, আমার নূরকে পাওয়ার নতুন চেষ্টা করতে হবে। আবির আর বিহান খুশি হয়ে দুজন মিলে আদিত্যকে ধরে উঁচু করে ঘোরাতে লাগলো আর হইচই করে উঠল। একটু পরে নামিয়ে দিয়ে বলে, আমরা সত্যি অনেক খুশি, শেষমেশ তুই ডিপ্রেশন থেকে বের হলি, দেখবি এখন সব ঠিক হয়ে যাবে। আবির দুষ্টু হেসে বলে, ভাই আমারেও সাথে নিয়ে চলো না, আমিও আমার কোচি বেয়ানটাকে একটু দেখে আসব। না মানে তোমার শোকে শোকে আমিও ঠিকমতো প্রেম পীড়িত করতে পারিনি। আবিরের কথায় সবাই হেসে দিল। নূর ওর মাকে খুঁজতে এসে দেখলো ওর মা ওদের গেস্ট রুমটা পরিষ্কার করছে, আবার নতুন চাদর আর পর্দাও লাগিয়েছে। নূর ভ্রুকুচকে বলল, কেউ আসবে নাকি মা? রুমের এত রূপচর্চা করছো কেন? নূরের মা কাজ করতে করতে জবাব দিল, হ্যাঁ আসবে। কে আসবে? আসলে এই রুমটা পেনগেস্ট হিসাবে ভাড়া দিয়েছি, শুধু শুধু পড়েছিল, তাই ভাবলাম ভাড়া দিলে কিছু টাকাও আসবে আর রুমটাও কাজে লাগবে। কি বলছো মা? কবে ভাড়া দিলে? আমাকে তো কেউ কিছু বললো না। আর এটা আবার কেমন কথা? নিজেদের বাসায় তুমি অন্য একটা বাইরের লোককে আনবে? কে না কে কেমন হবে না হবে এমন এমনি একজনকে তুমি বাসায় থাকতে দিবে? যদি কিছু হয়ে যায়, তার উপর এ বাড়িতে আমরা প্রাপ্তবয়স্ক দুজন মেয়ে থাকি, যদি কিছু হয়ে যায়? নূরের মা বলে উঠল, এই নিয়ে তোকে ভাবতে হবে না, যে ছেলেটা আসবে সে আমার এক আত্মীয়র পরিচিত। ছেলেটা নাকি বিদেশ থেকে কোনো এক বিজনেসের কাজে এসেছে, এখানে তেমন কাউকে চিনে না, আর হোটেলের খাওয়া নাকি ছেলেটা খেতে পারে না, তাই সে এখানে পেনগেস্ট হিসাবে থাকবে, তাই চিন্তার কিচ্ছুই নেই। নূর অবাক সরে বলল, হোয়াট? তার মানে একজন ছেলে মানুষ আসবে এখানে থাকতে? মা, তুমি কি পাগল হয়ে গেছো? একজন অপরিচিত ছেলেকে তুমি বাসার ভিতর থাকতে দেবে? নূরের মা একটু বিরক্তিকর সরে বলল, হ্যাঁ, তোর কি হয়েছে? ছেলে মানুষ বলে কি তাকে পেইন গেস্ট রাখা যায় না? এই তুই যা তো এখান থেকে, আমার অনেক কাজ আছে, শুধু শুধু আমার মাথা খাস না। নূর যেন তাজ্জব বনে গেল। যে মা আজ পর্যন্ত বাড়ির আশেপাশে কোনো ছেলে মানুষকে আসতে দেয়নি, এমনকি নূরের খালাতো, ফুপাতো, চাচাতো, মামাতো সব প্রাপ্তবয়স্ক ভাইয়েরা আছে, তাদের এই বাসায় তেমন একটা আসতে দিত না। যদিও বা আসতো, নূর বা নীলাকে তাদের রুম থেকে বের হতে দিত না। আর আজ কিনা অনায়াসে বাইরের একজন ছেলে মানুষকে বাসার ভেতরে নিয়ে আসছে।
তাও আবার এমন একটা ভাব যেন পেইং গেস্ট না, তাদের মেয়ের জামাই আসছে। নূরের ভাবনার মাঝেই নীলা এসে উৎসাহিত কণ্ঠে বলল, আপু চলো না, আমাকে একটু শাড়ি পরিয়ে দাও না। নূর ভ্রু কুঁচকে বলল, কেন, তোর আবার হঠাৎ করে শাড়ি পরার ইচ্ছে জাগলো কেন? আমি বুঝতে পারছি না, হচ্ছেটা কি এসব? মনে হচ্ছে এ বাড়িতে যেন ঈদের উৎসব শুরু হয়েছে। নীলা বলে উঠল, আরে এমন কিছুই না, আসলে আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো, তাই আমরা সব বান্ধবীরা মিলে শাড়ি পরে যাব বলে ভেবেছি। তাই আজকে একটু পরে দেখতে চাই কেমন লাগে, আর শাড়ি পরে থাকার প্র্যাকটিসটাও হয়ে যাবে। চলো না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, চল। নূর নীলার রুমে এসে শাড়ি হাতে নিতেই নীলা বলে উঠল, আপু চলো না, আমরা দুই বোনই আজকে শাড়ি পরি, অনেক মজা হবে। আরে না না, আমার এখন শুধু শুধু শাড়িটারি পরতে ইচ্ছা করছে না। নীলা মিনতি সুরে বলল, প্লিজ আপু পড়ো না, সত্যি অনেক মজা হবে। প্লিজ 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 আপু, আমার শোনা আপু, আমার মনে আপু প্লিজ। নূর আর না পেরে রাজি হয়ে গেল। নীলার খুশি আর দেখে কি, ওর প্ল্যান কাজ করেছে। ও তো এসব নূরকে শাড়ি পরানোর জন্যই করছিল। অতঃপর দুই বোন শাড়ি পরে নিল। নূর একটা পিঙ্ক কালারের আর নীলা একটা ব্লু কালারের জামদানি শাড়ি পরল। নীলার চাপাচাপিতে নূর একটু সেজেও নিল। চোখে কাজল, কানে বড় দুল, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে কাচের চুড়ি, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে দুই বোনকে। বেলা 2টার দিকে আদিত্য আর আবির নূরদের বাসায় এলো। বুকটা ধড়ফড় করছে আদিত্যের। আজ কতদিন পর আদিত্য অ্যাঞ্জেলকে সরাসরি দেখতে পাবে। না জানি নূর আমাকে দেখে কিভাবে রিয়েক্ট করে। এসব ভাবতে ভাবতে বাসার ভিতরে এলো আদিত্যেরা। নূরের মা বাবা আদিত্যকে দেখে অনেক খুশি। এতদিন পরে আদিত্যকে একটু স্বাভাবিক দেখে তাদেরও একটু শান্তি লাগছে। আদিত্য আর আবির ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। আদিত্য নূরের মায়ের দিকে তাকিয়ে বলল, মা, নূর কিছু বুঝতে পারোনি তো? নূরের মা বলে উঠল, আরে না না, তুমি যেভাবে বলেছিলে আমরা সেভাবে ওকে বলেছি, তুমি চিন্তা করো না। আদিত্য এদিক ওদিক চোখ ঘুরিয়ে নূরকে খুঁজতে লাগলো। হঠাৎ হাসি রিনিঝিনি শব্দে পাশে ফিরে তাকালো আদিত্য। নূর আর নীলা একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে আর হাসতে হাসতে পাশের রুম থেকে বেরিয়ে আসছে। নূর এখনও আদিত্যকে দেখেনি, তবে আদিত্যের চোখ আর হৃৎপিণ্ড দুটোই ওর পরিটার উপর আটকে গেল। আজ যেন নতুন নূরকে আবিষ্কার করলো আদিত্য। এই প্রথম নূরকে শাড়িতে দেখছে আদিত্য। হৃদস্পন্দন যেন কিছু একটা সময়ের জন্য থমকে গেল। নূরকে আগে সেই বাচ্চা এঞ্জেল মনে হচ্ছে না। এ যে এক অপরূপ মহীয়সী নারী, যার রূপের ঝমকারে যে কেউ ঝলসে যাবে। আদিত্য অপলক চোখে তাকিয়ে আছে নূরের দিকে। আদিত্য এতদিন শুধু নূরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে এসেছে, তবে আজ যেন এক মহীয়সী নারীর প্রেমে পড়ে গেল আদিত্য। নূর হাঁটতে হাঁটতে হঠাৎ বেখেয়ালিতে শাড়ির সাথে পা বেজে পড়ে যেতে নিল। আদিত্য সেটা দেখে দ্রুত গিয়ে নূরকে ধরল। এক হাত নূরের কোমরে রেখে আরেক হাত নূরের কাঁধে ধরে নূরকে আটকালো। নূর চমকে গিয়ে আদিত্যের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হতেই কিছু একটা হয়ে গেল নূরের। হঠাৎ বুকের ভিতর কেমন ধুকপুক শুরু হয়ে গেল। কেমন যেন খুব চেনা চেনা একটা ঘ্রাণ পেল নূর। আপন মনেই আদিত্যের দিকে তাকিয়ে রইল নূর। আর আদিত্য তো আগে থেকেই ডুবে আছে নূরের ওই ডাগর ডাগর কাজল কালো আখি জোড়ায়। আদিত্য আর নূর একজন আরেকজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সম্মতি ফিরে পেতেই নূর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল আদিত্যের কাছ থেকে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি আপনি ঠিক আছেন? নূর আদিত্যের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ ঠিক আছি, কিন্তু আপনি কে? আর এভাবে আমাকে ধরতে কে বলেছে আপনাকে? আদিত্য হেসে ফেলল। আমি এই দেশের একজন দায়িত্ববান নাগরিক, আর একজন দায়িত্ববান নাগরিক হিসেবে চোখের সামনে একজন সুন্দর মেয়েকে তো আর পরে যেতে দিতে পারি না, তাই না? তাই আপনাকে বাঁচাতে চলে এলাম। ওদের কথার মাঝেই নূরের মা এসে বলল, আরে নুরিমা, তোকে বলেছিলাম না পেন গেস্টের কথা, এই হলো সে পেন গেস্ট। ওর নাম আদিত্য।
আজ থেকে ও আমাদের সাথেই থাকবে। মায়ের কথায় নূর আদিত্যের দিকে আবারও কৌতূহলী দৃষ্টিতে তাকালো। লোকটা কে? ওর কেমন যেন রহস্যময় লাগছে। লোকটার চোখে কিছু একটা আছে। ওই চোখে তাকালে বুকের ভেতর কেমন যেন ডিপ ডিপ করে ওঠে। এমন কেন হচ্ছে বুঝতে পারছে না নূর। নূর আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না ওই চোখের দিকে। চোখ সরিয়ে নিয়ে আদিত্যকে পাশ কাটিয়ে চলে গেল। আর আদিত্য শুধু মুচকি হাসল। আবির বেচারা কখন থেকে তার কচি বিয়ানটার দিকে চোখ গেড়ে বসে আছে। কচি বিয়ানটাকে যে আজ বউ বউ লাগছে ওর কাছে। আবির সবার অগোচরে নীলার দিকে তাকিয়ে দুষ্টু হেসে চোখ মেরে দিল। তারপর ঠোঁট চোখা করে চুমু দেখালো। নীলা সেটা বুঝে লাজুক হাসল। নূরের মা নূরের দিকে তাকিয়ে বলল, নুরিমা, যা তো আদিত্যকে ওর রুমটা দেখিয়ে দে। নূর অবাক চোখে ওর মায়ের দিকে তাকালো। আজ ওর মায়ের কার্যকর্ম সব অদ্ভুত লাগছে নূরের কাছে। একে তো একটা বাইরের একজন ছেলে মানুষকে বাসায় নিয়ে এসেছে, তার উপর আবার আমাকে বলছে রুম দেখিয়ে দিতে। মায়ের মাথাটা বোধহয় সত্যিই গেছে। নূরের ভাবনার মাঝে ওর মা আবারও বলে উঠল। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? যা। নূর বলে উঠল, আমি? হ্যাঁ তুই না তো কি পাশের বাড়ির রহিমা? যা তাড়াতাড়ি। মায়ের ধমকে অগত্যা নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, চলুন। আদিত্য মুচকি হেসে ট্রলি ব্যাগটা নিয়ে নূরের সাথে গেল। নূর আদিত্যর সাথে করে গেস্ট রুমে নিয়ে গেল। রুমে এসে বলে উঠল, এই হলো আপনার রুম, দেখেছেন তো? এখন আমি যাই। কথাটা বলেই নূর চলে যেতে নিলেই আদিত্য পেছন থেকে বলে ওঠে। আরে আরে, কোথায় যাচ্ছেন? নূর আদিত্যের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, কোথায় যাচ্ছি মানে? আপনাকে রুম দেখানো দরকার দেখিয়ে দিয়েছি, এখন আমি চলে যাচ্ছি। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলে, দেখানো হয়েছে মানে? আর শুধু বললেন আর দেখানো হয়ে গেল? আরে আমি এখানে নতুন, কোথায় কি আছে, কোনটা কিভাবে করব সেসব তো আপনি ভালো করে বললেন না। মানে এখানে কি এমন এত বলার আছে? আছে তো। এই যে ধরুন, আমার এই লাগেজের জিনিসগুলো আমি কই রাখবো, তারপর আমার অন্য জিনিসগুলো কোনটা কোথায় রাখবো এটা দেখিয়ে দিবেন না। তারপর এখানে পানি ঠিক মতো আসে কিনা, কোন টাইমে কোন খাবার খাওয়া হয়, এগুলো আমাকে না বললে আমি কিভাবে বুঝবো বলেন? নূর বিরক্তিকর সুরে বলে উঠল। আচ্ছা চলুন, আমি দেখিয়ে দিচ্ছি সব। কথাটা বলে নূর এক এক করে আদিত্যকে সব বলতে লাগলো। আর আদিত্য শুধু মন্ত্রে মুগ্ধের মতো তাকিয়ে রইল। নূর কি বলছে সেসবে কিছুই আদিত্যের কর্ণপাত হচ্ছে না। ও তো শুধু ওর এতদিনের আখির তৃষ্ণা মেটাতে ব্যস্ত। খুব ইচ্ছে করছে নূরকে একটু বুকের মাঝে জড়িয়ে নিতে। তবে মনের ইচ্ছাটাকে আপাতত দমিয়ে নিল আদিত্য। যা পাচ্ছে এটাই কি কম নাকি? আল্লাহ সহায় থাকলে একদিন সব হবে। তবে আদিত্য আরেকটা জিনিস খুব মিস করছে, ওর বাচ্চা অ্যাঞ্জেলটাকে। তার মিষ্টি মিষ্টি হাসি, কিউট কিউট কথা, এগুলো অনেক মিস করছে আদিত্য। নূর সব কিছু বুঝিয়ে দিয়ে আবারও চলে যেতে নিলে আদিত্য আবারও নূরকে আটকে দিয়ে বলল, শুনুন, আমাকে একটু আমার জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে দিতে সাহায্য করবেন প্লিজ? নূর মনে মনে বিরক্ত হলেও ভদ্রতার খাতিরে আদিত্যের কথা মেনে ওর জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে সাহায্য করল। আর আদিত্য বরাবরের মতো মুগ্ধ নয়নে শুধু নূরকে দেখে গেল। কাবার্ডে কাপড় চোপড় গোছানোর পর আদিত্য পেছন থেকে দাঁড়িয়ে মাথাটা হালকা ঝুঁকিয়ে নূরের চুলের ঘ্রাণ নিল। আজ কতদিন পর সে নূরের শরীরের ঘ্রাণ পাচ্ছে। মুহূর্তটা এখানেই থামিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু তা সম্ভব না। তাই নূর বুঝে ওঠার আগেই আদিত্য আবার সরে গেল। সব গোছানো শেষে নূর আবারও চলে যেতে নিলে আবার আদিত্য বলে ওঠে। শুনুন। নূর আদিত্যের দিকে বিরক্তিকর কণ্ঠে বলল, এখন আবার কি? দেখুন অনেক হয়েছে, আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি, এখন আবার কি? আদিত্য মুচকি হেসে বলল, আরে বিরক্ত হচ্ছেন কেন? আমি শুধু আপনার নামটাই জানতে চাচ্ছিলাম। এখন তো আমাদের একসাথে বাড়ি থাকতে হবে, তাই আপনার নামটা তো জানা দরকার, তাই না? নূর শান্ত স্বরে বলে উঠল, আমি মেহেরুমা নূর। নাইস টু মিট ইউ মিস নূর। আমি সাদমান শাহরিয়ার আদিত্য। আচ্ছা, আপনি তো বয়সে আমার থেকে ছোট হবেন, তাই আপনিও যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনাকে তুমি করে সম্বোধন করতে পারি? নূর একটু সৌজন্যতামূলক হাসি দিয়ে বলল, হ্যাঁ করতে পারেন।
তো নূর, তোমার হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইটস ওকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞেস করার ছিল। জি বলুন। আচ্ছা, তুমি কি বাসায় সবসময় শাড়ি পরেই থাকো? আরে না না, এটা তো আমার ছোট বোনের কাজ। আসলে ও আর জিদ করছিল শাড়ি পরার জন্য, তাই আর কি। ও আচ্ছা, যাই হোক, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, মাইন্ড করো না। সৌন্দর্যকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাই বললাম। সত্যি তোমাকে অপূর্ব দেখাচ্ছে। আদিত্যের কথায় নূরের রাগ হওয়ার কথা, কিন্তু না, সে রাগ হলো না, বরং আদিত্যের প্রশংসায় লজ্জা ঘিরে ধরল নূরকে। বুকের ভেতর আবারও ধুকবুক করে উঠল। নূর আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। আদিত্যকে ছোট্ট করে একটা থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে গেল। আর আদিত্যের ঠোঁটে ফুটে উঠল সেই ভালো লাগার হাসি। নীলা ওর রুমের দরজায় আসতেই কেউ ওর হাত টেনে ধরে রুমের দেয়ালের সাথে আটকে দিল। নীলা একটু ঘাবড়ে গিয়ে সামনে তাকিয়ে দেখল এটা আর কেউ না, বরং ওর পাগলটা। নীলা একটু ঘাবড়ে গিয়ে বলল, কি করছেন? কেউ চলে আসলে সর্বনাশ হয়ে যাবে। আবির নীলার দিকে ঝুঁকে বলে উঠল, সর্বনাশ তো হয়েই আছে। জানো, তোমাকে এতদিন কত মিস করেছি। মিস করতে করতে আমি আধা হয়ে গেছি। তোমার কি একটুও মনে পড়ে না আমার কথা? এত নিষ্ঠুর কেন তুমি? জানো, ভিটামিনের অভাবে আমি দুর্বল হয়ে গেছি। নীলা ভ্রু কুঁচকে বলল, আমার সাথে দেখা না হয় আপনার ভিটামিন কমার কি সম্পর্ক? অনেক কঠিন সম্পর্ক। তোমার সাথে দেখা হয় না, তোমার কাছ থেকে মিষ্টি ডোজগুলো নেওয়া হয় না, তাই তো আমি দুর্বল হয়ে গেছি। তুমি ওই গানটা শোনোনি, তেরে চুম্মে মে চাবান প্রেসে? তো আমি তো আমার চাবান প্রেস পাচ্ছি না, তাই তো আমার বডিতে ভিটামিনের অভাব পড়েছে। এখন ফটাফট আমার ভিটামিনের ডোজ দিয়ে দাও, যাতে আমি আবার সুস্থ সবল হয়ে উঠি। দেখুন, বরাবরের মতো নীলার কথা শেষ হওয়ার আগেই আবির বলে উঠল, দিস ইজ নট ফর হাহা। শুধু বলো দেখুন দেখুন, দেখাও না তো কিছুই। নীলা মিনতি সরে বলল, প্লিজ বন্ধ করুন এসব। কেউ না কেউ দেখে ফেলবে। আবির বাঁকা হেসে বলল, তো দেখুক, দেখলো তো আরো ভালো। দুইজনকে ধরে বিয়ে পড়িয়ে দেবে, তারপর তো সারাক্ষণ ভিটামিনের ডোজ নিতে পারবো। হায়, কত মজা হবে। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমাকে আমার ভিটামিন দিয়ে দাও, তাহলে আমি চলে যাব। কথাটা বলে আবির নীলা ঠোঁটের দিকে এগোতে লাগলো। নীলা লজ্জায় চোখ বন্ধ করে নিল। আবিরের ঠোঁট নীলার ঠোঁটে ছুঁই ছুঁই। সেই মুহূর্তে হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পেল নীলা। নীলা ঘাবড়ে গিয়ে দুই হাত দিয়ে আবিরকে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে ভীত স্বরে বলল, কেউ আসছে, প্লিজ আপনি লুকিয়ে পড়ুন কোথাও। আবিরের বাড়া ভাতে পানি ঢেলে পড়ায় বেচারা আশাহত হয়ে পড়ল। ধ্যাত্তেরি, এই মুহূর্তেই কাউকে আসতে হলো। ভাইয়ার প্রেম করাতে সবাই মিলে হেল্প করছে, আর আমার বেলায় সবার ভেজাল করতে হয়। আবিরের ফালতু কথায় পাত্তা না দিয়ে নীলা তাড়াতাড়ি করে আবিরকে লুকানোর চেষ্টা করতে লাগলো। আশেপাশে তাকিয়ে তেমন জায়গা না পেয়ে জলদি জলদি করে জানালার পর্দার পেছনে লুকিয়ে দিল আবিরকে। তখনই রুমে ঢুকলে নূর। নীলা ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে উঠে বলল, আরে আপু, কিছু বলবে তুমি? হ্যাঁ, আসলে আমার চার্জারটা কাজ করছে না, তো চার্জারটা দে তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। নীলা তড়িঘড়ি করে ওর চার্জারটা নিয়ে নূরের হাতে দিল। নূর চার্জার হাতে নিয়ে চলে যেতে নিবে, তখনই জানালার পর্দার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল নূর। তারপর নীলার দিকে তাকিয়ে বলল, এসব কি? নীলা ভয় পেয়ে গেল। তাহলে কি আপু সব জেনে গেছে? নীলা একটা ঢোক গিলে বলল, কি আপু, কিসের কথা বলছো? কিসের কথা বলছি তা কি তুই জানিস না, নাকি জেনেও না জানার ভান করছিস? এই রে, আপু বোধহয় দেখে ফেলেছে। এখন কি হবে? তো গায়ে নিলা। নীলা করুণ সুরে কিছু বলতে যাবে, তার আগেই নূর পর্দার দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, এসব কি? হ্যাঁ, পর্দায় এত ময়লা আর ঝুল কেন? পর্দা ছাড়িস না তুই? নূরের কথায় নীলা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে আপু বুঝতে পারিনি। যাক, বাঁচে গেল। নূর ঘরের কোণা থেকে ঝাড়ুটা হাতে নিয়ে বলে উঠল, তুই না দিনে দিনে একদম অলস হয়ে যাচ্ছিস।
চোখ দিয়ে দেখেও একটা কাজ করিস না। কথাটা বলে নূর ঝাড়ু নিয়ে এসে পর্দার উপর জোরে জোরে বাড়ি দিয়ে পর্দা ছাড়তে লাগলো। নীলা এসব দেখে চোখ বড় বড় করে নিল। বেচারা আবিরের তো অবস্থা খারাপ, নিজের মুখ চেপে ধরে দাঁত কিরমির করে দাঁড়িয়ে আছে। নূরের ঝাড়ুর বাড়িতে আবিরের হালুয়া টাইট। নীলা তাড়াতাড়ি করে নূরের হাত ধরে বলে উঠল, থাক থাক আপু, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি করে নিব, তুমি বরং যাও। হ্যাঁ, নূর বলে উঠল, ঠিক আছে, তাড়াতাড়ি ছেড়ে নিচে আয়, মা লাঞ্চের জন্য ডাকছে। ঠিক আছে আপু, তুমি যাও, আমি আসছি। নূর মাথা ঝাঁকিয়ে চলে গেল। নূর চলে যেতেই নীলা পর্দা সরিয়ে আবিরকে বের করে আনলো। আবিরের অবস্থা করুণ। নীলা অপরাধী সুরে বলল, সরি। আবির করুণ সুরে বলল, কি সরি? হ্যাঁ, এসেছিলাম ভিটামিনের ডোজ নিতে, আর পেলাম ঝাড়ুর ডোজ। কি কপাল আমার! আমার কিউট ভাবি ডলটাও পচা হয়ে গেছে। কেমন করে মারলো তার দেবরকে! আবিরের কথা শুনে নীলার অনেক হাসি পাচ্ছে। মুখ টিপে হাসছে নীলা। সেটা দেখে আবির নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, অনেক হাসি পাচ্ছে না? ঝাড়ুর বাড়ি খাইয়েছো, এখন আমাকে আমার পাওনাটা বুঝিয়ে দিয়ে আমার ব্যথা দূর করবে। কথাটা বলে আবির আবারও নীলার ঠোঁটের দিকে ঝুঁকতে লাগলো। নীলার ঠোঁট ছুঁই ছুঁই। তখনই হঠাৎ বাইরে থেকে নীলার মা নীলার নাম ধরে ডাক দিল। নীলা হড়বড়িয়ে গিয়ে তাড়াতাড়ি করে আবিরকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে দৌড় দিয়ে বেরিয়ে গেল। বেচারা আবিরের আর ভিটামিন নেওয়া হলো না। আবিরের এখন হাত পা ছড়িয়ে কেঁদে দেওয়ার মতো অবস্থা। ডাইনিং টেবিলে আসতেই নূরের চোখ কপালে উঠে গেল। টেবিলের খাবার দেখে মনে হচ্ছে আজ যেন জামাই ষষ্ঠী হচ্ছে। এমন কোনো জিনিস নেই যা ওর মা রান্না করেনি। এত আহামরি আয়োজন কিসের জন্য সেটাই বোধগম্য হচ্ছে না নূরের। একটু পরেই সবাই লাঞ্চের জন্য টেবিলে আসলো। আদিত্য আর আবিরও এসে চেয়ার টেনে বসলো। আদিত্য নূরের পাশের চেয়ারে বসলো। নূরের মা আজ অনেক খুশি। আজ প্রথম সে তার জামাতাকে আপ্যায়ন করার সুযোগ পাচ্ছে। তাই সে প্রফুল্ল চিত্তে আদিত্যের আপ্যায়ন করতে লাগলো। নূর শুধু হাঁ করে ওর মায়ের কাণ্ড দেখছে। ওর মায়ের হঠাৎ হলোটা কি তাই বুঝতে পারছে না নূর। এই অপরিচিত লোকটাকে এমন আদিক্ষেতা করতে দেখে নূর অবাক হয়ে যাচ্ছে। মনে হচ্ছে লোকটা যেন পেইং গেস্ট না, বরং তাদের মেয়ের জামাই। শুধু ওর মা না, নূর খেয়াল করলো বাসার সবাই কেমন যে এই লোকটাকে পারলে মাথায় করে নাচে। এই নীলাটাও কি সুন্দর ওই লোকটার সাথে মিশে গেছে। যেন মেলায় হারিয়ে যাওয়া ভাই বোনের নতুন করে মিলন হয়েছে। এদের মাঝে নিজেকে যেন পরপর মনে হচ্ছে। ওকে কেউ খেয়ালই করছে না, যেন এখানে নূর নামের কাউকে দেখতেই পাচ্ছে না ওরা। লাইক ভ্যানিশ হয়ে গেছে। এই লোকটা একদিনে কেমন ওর পরিবারকে বশ করে নিয়েছে। এসব দেখে নূরের কেমন যেন রাগ লাগছে এই লোকটার উপর। না জানি কোথা থেকে এসে জুড়ে বসেছে। এসব দেখে নূরের কেমন যেন রাগ লাগছে এই লোকটার উপর। না জানি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। এসব ভাবতে ভাবতে নূর বেখেয়ালিতে ভাতের সাথে একটা মরিচ মুখে দিয়ে দিল। মরিচে কামড় লাগতেই ঝালে ভীষণ খেয়ে উঠল নূর। নূর ঝাল একদম সহ্য করতে পারে না। চোখ দুটো কেমন লাল হয়ে গেল। নূরের এই অবস্থা দেখে আদিত্য ঘাবড়ে গেল। আদিত্য তড়িঘড়ি করে পানির গ্লাসটা নিয়ে নূরের মুখে ধরল। আপাতত ওর অন্য কোনো খেয়াল নেই। নূরও ঝালের তাড়নায় অত কিছু না ভেবে আদিত্যের হাত থেকে পানিটা খেয়ে নিল। পানি খাওয়া শেষে আদিত্য অতি চিন্তিত সুরে বলল, ঠিক আছে তুমি? আদিত্যের কথায় নূর এবার আদিত্যের দিকে তাকালো। লোকটার চোখে নিজের জন্য চিন্তা স্পষ্ট দেখতে পেল নূর। কিন্তু কেন? উনি আমার জন্য তো আকুল হচ্ছেন কেন? উনি তো আমাকে এখনো ভালো করে চেনেনি না। নূরকে চুপ থাকতে দেখে আদিত্য আবারও বলে উঠল, কি হলো, কথা বলো, ঠিক আছে? নূর এবার আদিত্যের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ঠিক আছে। আদিত্য পায়েসের বাটিটা এগিয়ে দিয়ে বলল, একটু মিষ্টি খাও, ঝাল চলে যাবে। লোকটাকে যত দেখছেন ততই অবাক হচ্ছেন নূর। এত কেয়ার কেন করছেন উনি আমার? নিজের মনে প্রশ্নটা করে কোনো উত্তর পেল না নূর।
অগত্যা সৌজন্যমূলক হাসি দিয়ে পায়েস নিয়ে খাওয়া শুরু করলো। খাওয়া শেষে আবির কিছুক্ষণ পর সবার কাছ থেকে বিদায় নিয়ে নূরের বাসা থেকে চলে গেল। রাত 12টা। আদিত্যের চোখে ঘুম নেই, বেডের উপর শুধু উসখুস করছে। এতক্ষণে বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। এই সময়টারই অপেক্ষা করছিল আদিত্য। আদিত্য বেড থেকে ধীরে ধীরে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ নেই। তাই আদিত্য ধীরে ধীরে নূরের রুমের দিকে এগোলো। যদিও কেউ দেখলেও সমস্যা হবে না, তবুও কেউ দেখলে লজ্জায় পড়তে হবে। তাই আদিত্য সবার ঘুমিয়ে যাওয়ার অপেক্ষা করছিল। নূরের রুমের দরজায় এসে দেখলো দরজা খোলাই আছে, শুধু চাপানো আছে। আদিত্য খুব একটা অবাক হলো না, কারণ ও নীলাকে আগেই বলে রেখেছিল, তাই নীলা হয়তো দরজা খুলে রেখেছে। আদিত্য মুচকি হেসে মনে মনে ভাবল,